এখন পার্বত্য চট্টগ্রামে ওই যে পরিমাণ বনভূমি ছিল, এই গত কয়েক বছরে ওই বনভূমি যে কি পরিমাণ ধ্বংস করা হয়েছে। বৃষ্টির কারণে সেখানে বন্যা হচ্ছে। সেই বন্যার প্রভাব কিন্তু শুধুমাত্র বান্দরবান বলতে না, বান্দরবান, খাগড়াছড়ি কয়েক বছর ধরে পার্বত্য চট্টগ্রামের মতো অঞ্চলে আমরা ফ্ল্যাশ ফ্লাডের এক্সপিরিয়েন্স করছি। এই জিনিসগুলো কিন্তু ভয়াবহ জলবায়ু পরিবর্তনের একটা রূপ। তো এগুলো তুলে ধরবে কে? অবশ্যই তরুণরা। আমার 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 ডিস্ট্রিক্টে কি হচ্ছে এটা আমি তো বলবো, কিন্তু আমি কাকে বলবো? সকলকে স্বাগতম। আজকে আমাদের এই বিশেষ আয়োজন ফেমিনিস্ট ক্লাইমেট জাস্টিস ফ্রম দ্য ফ্রন্টলাইন্স, এবং একই সাথে আজ 9 আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস। আজকের আমাদের বিশেষ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন 4 জন বিশেষ নারী যারা ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করছেন, এবং একই সাথে তারা রিপ্রেজেন্ট করছেন আদিবাসী নেটওয়ার্ককে। এবং আমরা জানি এটি প্রায়শই একটি উপেক্ষিত বিষয়, ক্লাইমেট চেঞ্জ এবং আদিবাসী অধিকার। আজকের আমাদের পডকাস্টে খুঁজে বের করার চেষ্টা করব কেন আদিবাসীদের কণ্ঠস্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তাদের এই জ্ঞান আমাদেরকে কিভাবে সামনের দিনগুলোতে পথ দেখাবে। আসুন আমরা শুরু করি। আমার ডান পাশে উপস্থিত রয়েছেন মিস অন্নিকা তঞ্চঙ্গা, ইউ ডেভেলপমেন্ট ফর সাস্টেনেবল বাংলাদেশ, এবং একই সাথে আমার ডান পাশে উপস্থিত রয়েছেন মিস পূর্ণিকভা চাকমা, কাজ করছেন সাপোর্টিং পিপল অ্যান্ড রিবিল্ডিং কমিউনিটিস নিয়ে। এবং আমার বাম পাশে উপস্থিত রয়েছেন মিস লামরাচিং চৌধুরী, তিনি কাজ করছেন বাংলাদেশ ইন্ডিজিনাস উইমেন্স নেটওয়ার্ক। এবং পরিশেষে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মিস মেমাচিং মং, কাজ করছেন ইকো নেটওয়ার্ক গ্লোবাল। আপনাদের সকলকে স্বাগত। আমরা আপনার কাছে শুরু করতে চাই যে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে আপনাদের যে পরিবেশগত যে অবক্ষয় রয়েছে, এবং এটির সাথে আপনাদের যে জমির ন্যায্য হিস্সা না থাকার কারণে আপনারা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন, এবং পরিবেশগত সমস্যার জন্য উত্তরণের জন্য আপনারা কিভাবে আপনারা কাজ করছেন, এটি যদি আমাদেরকে একটু জানাতেন। ধন্যবাদ। পার্বত্য চট্টগ্রামের জলবায়ুগত সমস্যার কথা বলতে গেলে সর্বপ্রথমে বলতে হয় যে এখন গ্রীষ্মকাল চলে এসছে। এখন হয়তো দেখা যাবে, আমি কয়েকদিন আগে বান্দরবানে গিয়ে এসেছি এবং সেখানে অলরেডি পানির সংকট শুরু হয়ে গেছে। এবং এই যে গ্রীষ্মকাল যখন আরও গরম বেশি করে প্রখর হবে, তখন দেখা যাবে পানি একদমই পাওয়া যাচ্ছে না। 3-4 কিলোমিটার হেঁটে পানি নিয়ে আসতে হয়, এবং এখানে চলে আসে আবার নারীদের জীবনে যে প্রভাব পড়ছে এটা। কারণ আমরা পাহাড়ি সমাজেও দেখি আমাদের ঘরের দৈনন্দিন কাজগুলো করে নারীরাই, এবং আমি দেখেছি বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলেও, যেমন রোপাড়ায় যদি আমরা দেখি, ওখানে পানি বয়ে নিয়ে আসে নারীরাই। ছোট ছোট মেয়ে শিশুরাও দেখা যায় থুরুং কাঁধে করে পানি নিয়ে আসছে। এখন এই যে 3-4 কিলোমিটার হেঁটে একজন নারী যে পানি বয়ে নিয়ে আসছে, এবং এটা এই যে পাহাড়ের যে পানি সংকট, এই সংকটটা প্রাকৃতিকভাবেও পানি শুকিয়ে যায় পাহাড়ের পানি গরমকাল আসলে। এবং এখানে মানবসৃষ্ট যে কারণগুলো এখানে কাজ করছে পাহাড়ের পানি কমে যাওয়ার কারণে, যেমন আমরা যদি বান্দরবানের লামার দিকে দেখি, যেখানে দেখা যায় লোকালয়গুলোকে সরিয়ে দিয়ে এখন ওখানে রাবার বাগান চাষ হচ্ছে। এবং এই রাবার বাগান চাষের ফলে ওখানকার লোকজন যেভাবে নিজেদের বাস্তবিকতা থেকে উদ্বাস্তু হচ্ছে, এবং তার পাশাপাশি ওনাদের যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র, যে কাজকর্মগুলো করার জন্য যে বেসিক যে পানিটার দরকার, ওইটারও যে সংকট দেখা দিচ্ছে, এটা খুবই সংকটপূর্ণ একটা অবস্থা। ট্যুরিজমের কথা যদি বলি, যে পার্বত্য চট্টগ্রামকে আসলে অনেক ক্ষেত্রে ট্যুরিজমের একটা ক্ষেত্র হিসেবে সবসময় বিবেচনা করা হয়, কিন্তু এই ট্যুরিজম কতটুকু পার্বত্য চট্টগ্রামের মানুষদের জন্য ভালো প্রভাব ফেলতে পারছে। একটা দেশের জলবায়ু একটা ঠিক লেভেলে থাকার জন্য যে পরিমাণ বনভূমি থাকা প্রয়োজন, তার সিংহভাগ কিন্তু ছিল পার্বত্য চট্টগ্রামে। কিন্তু এই কয়েকটা বছরের হিসাব যদি আমরা করি, এখন পার্বত্য চট্টগ্রামে ওই যে পরিমাণ বনভূমি ছিল, এই গত কয়েক বছরে ওই বনভূমি যে কি পরিমাণ ধ্বংস করা হয়েছে। এবং এখানে যে 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 কারণগুলো আছে এই ক্ষেত্রে, যে এই যে রিসোর্ট বানানো হয়েছে বা পাহাড় কেটে যে রাস্তা বানানো হয়েছে, এখন এইটা পার্বত্য চট্টগ্রামকে যদি শুধুমাত্র ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের একটা ক্ষেত্র হিসেবে দেখা হয়, এটা তো আসলে হয় না। কারণ এই যে আমরা যদি দেখি, পাহাড়ের অনেক প্রত্যন্ত জায়গায় রাস্তা গেছে, কিন্তু সেখানকার মানুষের আর্থসামাজিক উন্নয়ন কি আসলেই ঘটেছে? যেমন আমরা দেখি পার্বত্য চট্টগ্রামের এখন যে ফিনান্সিয়াল যে কন্ডিশন আমাদের পার্বত্য চট্টগ্রামের মানুষজনের, এই যে আমাদের কাপ্তায় বাঁধ হওয়ার কারণে যে
পানি যে ওখানে আটকে দেয়া হয়েছে, কিন্তু সেই কাপ্তাই বাঁধে কিন্তু এখন মাছের সংকট দেখা দিয়েছে। তো এখন দেখা যায় যার কারণে বাজারে মাছের মূল্য বৃদ্ধি পেয়েছে, এবং যারা খেতে খাওয়া মানুষজন আছেন তারা এখন মাছ হয়তো বা খেতে পারছেন না, ওনারা পুষ্টি পাচ্ছেন না। তো এখানে অনেকগুলো বিষয় জড়িত আসলে এই জলবায়ু রিলেটেড বিষয়পত্রটাতে। আমার মনে হয় এখানে পলিসি মেকিং পর্যায়ে আরো অনেক স্ট্রং ইনিশিয়েটিভ নেওয়া দরকার, যেটার সর্বপ্রথম স্টেপ আমার মনে হয় যে পলিটিক্যাল রাইট যেটা আছে আমাদের, এই যে রিসোর্ট যেগুলো বানানো হচ্ছে কন্টিনিউয়াসলি, এগুলোর কিন্তু একটা নির্দিষ্ট একটা অথরিটির কাছ থেকে পারমিশন নিয়ে তারপর রিসোর্ট বানানোর কথা, যে ওই জায়গায় পার্বত্য চট্টগ্রামে ঠিক কয়টা রিসোর্ট আপনি দিতে পারবেন, ঠিক কয়টা রিসোর্ট হলে, রিসোর্টগুলো কিভাবে বানালে, বা রিসোর্টে যে সুইমিং পুল বানানো হয়, যে মোটর ইঞ্জিন দ্বারা রিসোর্টের পানি তোলা হয়, আপনি কত বড় সাইজের মোটর ইউজ করতে পারবেন, বা একটা রিসোর্টে কয়টা মোটর ইউজ করতে পারবেন, এগুলা একটা অথরিটির কাছ থেকে পারমিশন নিয়েই তো করা হচ্ছে। এবং এই অথরিটি যেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে কাজ করছে, এখন আমার মনে হয় পার্বত্য চট্টগ্রামের এই যে রাজনৈতিক অধিকারটা না থাকার কারণে এই অথরিটি হচ্ছে নিজেদের ইচ্ছা মতো, মানে স্থানীয়দের কথাকে মূল্যায়ন না করে নিজেদের ইচ্ছা মতো তারা এই ডিসিশনগুলো নিচ্ছে। আমরা কখনো কিন্তু ট্যুরিজমের বিরুদ্ধে না, কিন্তু ট্যুরিজম এমনভাবে হতে হবে যে ট্যুরিজমের মূল পাওয়ারটা থাকবে হচ্ছে ওখানকার লোকাল মানুষজনের ওপর। লোকাল মানুষজন ওগুলো হ্যান্ডেল করবে যে কিভাবে ট্যুরিজম ফেসিলিটেট করলে ওইটা ওনাদের জীবনমানের উপরও খারাপ কোনো প্রভাব ফেলবে না। ধন্যবাদ আপনাকে। বাট আপনার যদি শেষ পয়েন্টটা নিয়ে যদি আমি এখন আপনাকে জিজ্ঞেস করি মিস লামরাচিং চৌধুরীকে, যেহেতু আপনি নারী অধিকার নিয়ে কাজ করেন, বিশেষত আদিবাসী নারীদেরকে নিয়ে কাজ করছেন, তো আমরা জানি যে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আপনাদেরকে আসতে হয়, পানি কালেক্ট করতে হয়, আপনাদের খাবার কালেক্ট করতে হয়, বাট একই সাথে এই আনপ্ল্যান ট্যুরিজম এবং এই জলবায়ু পরিবর্তনের কারণে নারীদের উপর কি বিশেষ কোনো চাপ ফেলছে কিনা, এবং একই সাথে নারীদের ভয়েসকে অ্যাম্পলিফাই করার জন্য পলিসি লেভেলে আপনাদের কি কোনো আহ্বান বা আপনার কি কাজ করার সুযোগ পাচ্ছেন কিনা, এবং একই সাথে আপনাদের জীবনধারাকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করছে কিনা এই অপরিকল্পিত উন্নয়ন বা এই ভূমির অধিকার না থাকার কারণে? ধন্যবাদ আপনাকে। দেখুন, বাংলাদেশে প্রেক্ষাপটে আদিবাসী নারীদের এই যে ভোগান্তিগুলা, তারা কিন্তু অন্যান্য অঞ্চলের নারীদের তুলনায় একটু মাল্টি লেয়ারে এই জিনিসগুলো ফিল করে বলে আমি মনে করি। মাল্টি লেয়ারে ফিল করে কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে নারী মাত্রই প্রান্তিক, আর সেক্ষেত্রে সে যদি আদিবাসী নারী হয় সে আরও বেশি প্রান্তিকতার শিকার হয়। আর তাছাড়া আমি যদি পার্বত্য চট্টগ্রামকে বিবেচনা করে বলি, সেক্ষেত্রে একটা ভৌগোলিক প্রান্তিকতার শিকারও কিন্তু সে হচ্ছে। আর তাছাড়া পার্বত্য চট্টগ্রামকে যদি আমি একটা কনফ্লিক্ট এফেক্টেড এরিয়া হিসেবেও বলি, সেক্ষেত্রে মনে হয় এই প্রান্তিকতার বিষয়টি জাস্টিফাই হয়। আর তাছাড়া জলবায়ু বিষয় পরিবর্তনের কারণে নারীরাই হচ্ছে সর্বপ্রথম আপনার চ্যালেঞ্জের সম্মুখীন হয়, যখন বন উজাড় হয়ে যায় কিংবা নদীর পানি শুকিয়ে যায়, ঝিরির পানি শুকিয়ে যায়, আর অবৈধ পাথর উত্তোলনের কারণে যে আজকাল পানি সংকটে প্রচুর পানি সংকট দেখা দেয়। আর তাছাড়া আমরা রিসেন্ট কয়েক বছর ধরে পার্বত্য চট্টগ্রামের মতো অঞ্চলে আমরা ফ্ল্যাশ ফ্লাডের এক্সপিরিয়েন্স করছি। এই জিনিসগুলো কিন্তু ভয়াবহ জলবায়ু পরিবর্তনের একটা রূপ। তো এই সকল সমস্যার সময় সবথেকে বেশি প্রথম সমস্যার সম্মুখীন হয় কিন্তু নারীরা, কারণ তাদের খাদ্য সংকট দেখা দেয় তখন, কিংবা খাদ্য সংগ্রহের ক্ষেত্রে, কিংবা জ্বালানি সংগ্রহের ক্ষেত্রে, কিংবা নিরাপদ পানি সংগ্রহের ক্ষেত্রে কিন্তু নারীদেরই এই কাজগুলো করতে হয়, যার কারণে তারাই মূলত এই সমস্যাগুলোর সম্মুখীন হয়। আর তাছাড়া যখন জলবায়ু জড়িত বিভিন্ন বিপর্যয়ের দেখা দেয় কিংবা প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়, সেক্ষেত্রে নারী কিন্তু আরও বেশি সংকটপূর্ণ অবস্থায় থাকে। সেক্ষেত্রে তার প্রতি সহিংসতা বেড়ে যায়। এই ধরনের অনেক ঘটনা আমরা দেখেছি যে আশ্রয় কেন্দ্রে তারা সহিংসতার শিকার হয়েছে, যৌন হয়রানির শিকার হয়েছে, কিংবা আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় সে ধর্ষণের শিকার হয়েছে। তো এই দিকগুলো বিবেচনা করে আমি বলতেই পারি যে নারীরা আদিবাসী নারী হিসেবে তার সাফারিংসগুলো একটু ডিফারেন্ট। ধন্যবাদ। আপনি আলোকপাত করেছেন নারী অধিকার কিভাবে খর্ব হচ্ছে কিংবা নারীর প্রতি সহিংসতা কিভাবে বৃদ্ধি পাচ্ছে। তো যদি আমি মেমাচিং মং আপনার কাছে যদি আসি, আপনি তো তরুণ এবং আপনারা তরুণদের অধিকার নিয়ে কাজ করছেন এবং জলবায়ু অধিকার রক্ষা করার জন্য কাজ করছেন, সেক্ষেত্রে তরুণরা এখানে কিভাবে ভূমিকা রাখতে পারে এই সমস্ত সমস্যা মোকাবেলা করার ক্ষেত্রে, এবং একই সাথে আপনারা তরুণরা যারা কাজ করছেন কি কি ধরনের সহযোগিতা আপনারা আশা করছেন, যেটা পেলে আপনাদের ভয়েসটা আরো অ্যাম্পলিফাই হবে এবং এই সমস্যা থেকে আমরা উত্তরণের একটি পথ খুঁজে পাবো?
তরুণদের আদিবাসী তরুণদের যদি আমি কথা বলতে চাই, বিশেষভাবে সিএসটিতে যারা আছেন, তো ইতিমধ্যে আমরা কর্ণিকভা দিদি আর লামা চিং দিদি যে ভয়েস কথাগুলো শুনলাম, সেখানে যেগুলো মেনশন হয়েছে যে বন উজাড় হয়ে যাচ্ছে বাংলাদেশের চিটং হিল ট্র্যাক্সে, কিন্তু বর্তমানে প্রায় 58,000 হেক্টর জমি বন উজাড় হয়ে গেছে, যেটার সাথে বাস্তুতন্ত্র, জীববৈচিত্র্য এগুলো সবই রিলেটেড। দেন আমরা জুমের কথা জেনেছি, যেটা আমাদের ঐতিহ্যকে ধরে ঐতিহ্যবাহী আমাদের জুম চাষ, দেন ঝিরি ঝর্ণা। মানে এখন যে চিটাগং হিল ট্র্যাক্সের যে রূপ, পানির যে সমস্যা, পানির অপর নাম যে জীবন, এটা অ্যাকচুয়ালি বুঝতে পারা হচ্ছে চিটাগং হিল ট্র্যাক্সের যে দুর্গম এরিয়ায় যারা আছেন তাদের হচ্ছে যে প্রতিটা ফোঁটাই মূল্যবান। কারণ হচ্ছে একটা কলস ভরতে তাদের ঘন্টার পর ঘন্টা চলে যায়, যে পাথর থেকে কখন পানি বের হবে, ওইটা যখন ছোট বাটি নিয়ে আপনি যখন একটা কলসে ভরাবেন, এটা অনেক লং প্রসেসিং, অনেক লং সময় নিয়ে। দেন হচ্ছে আমাদের ট্রেডিশনাল ইকোলজিক্যাল যে নলেজগুলো আছে, এগুলো হচ্ছে যে ডিস্ট্রয় হচ্ছে বা বিলুপ্ত হচ্ছে দিন দিন। সো এগুলো হচ্ছে যে চিটাগং হিল ট্র্যাক্সের একটা খুবই গুরুত্বপূর্ণ সমস্যা। তো এগুলো তুলে ধরবে কে? অবশ্যই তরুণরা। বাট আপনি যদি দেখেন যে একটা বাংলাদেশের একটা প্রপার এরিয়ার তরুণ আর হচ্ছে যে হিল ট্র্যাক্সের তরুণ কিন্তু সেম লাইফ কিন্তু লিড করছে না। এই যে প্রত্যন্ত এরিয়ায়, ওখানেও তো তরুণরাই থাকছে। আমার 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 ডিস্ট্রিক্টে কী হচ্ছে এটা আমিই তো বলবো, কিন্তু আমি কাকে বলবো বা বলার সুযোগটা কোথায় পাচ্ছি? সো এটা হচ্ছে অনেক বড় একটা ব্যারিয়ার ক্যারি করছে আর কি। তো এগুলোর জন্য হচ্ছে যে তরুণদের যে যে সমস্যা ওরা ফেস করছে, সেটা হচ্ছে অন্যতম সমস্যা হচ্ছে যে ইন্টারনেটের। আমরা জানি যে বর্তমানে মানে ইন্টারনেটের যুগ, মানে ইন্টারনেট ছাড়া বা কমিউনিকেশন ছাড়া মানে কিভাবে আমার ভয়েসটা মানুষ জানতে পারবে, আমার সমস্যাটা জানতে পারবে, এটার একটা বড় একটা ল্যাকিংস আছে। সো মানে তরুণদেরকে যে এগিয়ে নেওয়ার জন্য এটার মানে হেল্পটা শুধু বলা হচ্ছে যে তরুণদেরকে এগিয়ে নিয়ে যাব, বা কিছু কিছু হচ্ছে স্টেপ নেওয়া হচ্ছে, কিন্তু স্টেপগুলো মানে কোথাও যেন গিয়ে থেমে যাচ্ছে বা এগুলো এগোচ্ছে না। সো মানে প্রপারলি ওদের কাছে পৌঁছাচ্ছে না, এটা অনেক বড় একটা লেকিংস। সো এটার কারণে আমার যেটা মনে হয় যে তরুণদেরকে এই বিষয়গুলোতে একটু নজর দেওয়া উচিত, সেটা ইন্টারন্যাশনালি হোক, এনজিও ভাবে হোক বা সরকারিভাবে হোক। অবশ্যই আমরা সরকারিভাবে সবার আগে আমরা আশা রাখবো। এতে হবে কি যে তরুণরা আমাদের হয়ে, অর্থাৎ চিটাগং হিল ট্র্যাক্সের যে প্রবলেমগুলো আছে ওগুলো ওরা ইন্টারন্যাশনাল পর্যায়ে বা আঞ্চলিক পর্যায়ে ওরা পৌঁছে দিতে পারবে। এই রিলেটেড বিষয়গুলো হচ্ছে রিয়ার্ড ইনিশিয়েটিভ যে একটা ফেলোশিপ আছে, এই ধরনের যে ফেলোশিপগুলো এগুলো তরুণদেরকে খুবই সহায়তা করবে যে এগিয়ে যেতে, নিজেদের প্রবলেমগুলো মানে ফোকাস করাতে। ধন্যবাদ আপনাকে। আপনি যে বিষয়টা আলোকপাত করেছেন যে অ্যাক্সেস টু ইনফরমেশন না থাকার কারণে আসলে আপনাদের মতো যারা আদিবাসী যারা কমিউনিটি রয়েছেন আপনারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এবং একই সাথে ক্লাইমেট চেঞ্জ আপনাদের জন্য অ্যাডেড একটা প্রেশার। তো এখন যদি আমি অনেকে আপনার কাছে যদি আমি আসতে চাই যে আপনাদের আদিপুরুষরা আমাদের বান্দরবন এই বা চিটাগং হিল ট্র্যাক্সের এই প্রাণী বৈচিত্র্যের জন্য আপনারা কাজ করেছেন এবং রক্ষা করার জন্য কাজ করে যাচ্ছেন, এখন পর্যন্ত ন্যাশনাল ডিসিশন মেকিং পর্যায়ে আপনাদের অংশগ্রহণ এখন পর্যন্ত অনেক কম, এটার মূল কারণটা কি? এবং আমরা জেনেছি আপনি চিটাগং হিল ট্র্যাক্স ক্লাইমেট চার্টার নিয়ে আপনি কাজ করছেন, তো আপনি আমাকে বলতে পারবেন যে এটি কি এবং আপনাদের মূল প্রতিপাদ্য বা আপনাদের কাজ করার মূল অঙ্গীকারটা আসলে কি? ধন্যবাদ। একজন আদিবাসী নারী হিসেবে জলবায়ুর সাথে আমরা কিভাবে ওতপ্রোতভাবে জড়িত, আসলে আমি সেটা নিয়ে আগে কথা বলতে চাই। যেহেতু আমি বান্দরবানেই কাজ করছি, সেখানে দেখা যাচ্ছে একজন আদিবাসী নারী হিসেবে আমাদের প্রথমে নিজের কমিউনিটির মধ্যেও দেখা যাচ্ছে প্রথমত মার্জিনালাইজেশনের শিকার হতে হচ্ছে। সেকেন্ডলি হচ্ছে আমি যখন অন্য কমিউনিটির কাছে যাচ্ছি সেখানেও আমাকে জেনারেলাইজ করা হচ্ছে। তো এই ডাবল মার্জিনালাইজেশনটা কাটিয়ে উঠে যখন আমি একটা ন্যাশনাল লেভেলে গিয়ে কথা বলতে চাইবো, তখন কিন্তু সেক্ষেত্রে আমার খুবই একটা বড় বাধা চলে আসছে একজন আদিবাসী নারী হিসেবে। এরপর আমি যদি আদিবাসীদের হয়ে কথা বলতে চাই কমিউনিটি লেভেলে, দেখা যাচ্ছে বান্দরবানে এখন এই পর্যায়ে অসময়ে হচ্ছে বন্যা দেখা যাচ্ছে, আবার সময়ে হচ্ছে দেখা যাচ্ছে পানির অভাব, যেখানে হচ্ছে অবৈধভাবে পাথর উত্তোলন করা হচ্ছে, গাছ কাটা হচ্ছে। আবার পাশাপাশি দেখা যাচ্ছে রাবার চাষের পাশাপাশি আপনার
তামাক চাষের যে ব্যাপক প্রসার হচ্ছে সেখানে, আর এছাড়া রয়েছে বাণিজ্যিকরণভাবে সেগুন গাছের যে রোপণ, সেটাও কিন্তু একটা বড় ইম্প্যাক্ট ফেলছে ক্লাইমেটের উপর, যার কারণে দেখা যাচ্ছে কি গ্রীষ্মকালগুলোতে হচ্ছে পানি পাওয়াই যাচ্ছে না, আবার দেখা যাচ্ছে বর্ষাকালে হচ্ছে অধিক বৃষ্টির কারণে সেখানে বন্যা হচ্ছে। সে বন্যার প্রভাব কিন্তু শুধুমাত্র বান্দরবান বলতে না, বান্দরবান, খাগড়াছড়ি এবং আমরা যে রিসেন্ট 2024-এর বন্যার কথাই যদি আমি ধরি, সেখানে কিন্তু খাগড়াছড়ি অ্যান্ড বান্দরবান বোথ ওয়ার সাফার্ড আ লট। অ্যান্ড এরপরে যদি আমি বলতে চাই অ্যাজ এ ইয়থ, সেইখান থেকে একটা বিষয় আসলো যখনই আমাদের একজন রিপ্রেজেন্টেটিভ গত বছরের COP30, যেটা ব্রাজিলের ব্যালেমে হয়েছিল, সেখানে উনি গিয়েছিলেন। দেখা যাচ্ছে একজন আদিবাসী নারী হিসেবে, একজন আদিবাসী হিসেবে আমরা যে ধরনের ক্লাইমেট চেঞ্জের ফলে যে ধরনের প্রভাবগুলো আসলে ফেস করছি, যেটা আমাদের জনজীবনকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত করছে, আমাদের মৌলিক চাহিদা পানি থেকে শুরু করে আমাদের খাদ্য সব কিছুর উপরে প্রভাব ফেলছে, কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে দেখা যাচ্ছে সেই পরিমাণ কোনো কথাবার্তাই সেখানে হচ্ছে না, আমাদের সমস্যাগুলো আসলে আসছে না, ভয়েসগুলো আমরা নিয়ে আসতে পারছি না। তো সেখান থেকেই মূলত আমাদের একটা চিন্তা আসলো, আমাদের ইয়থ ডেভেলপমেন্ট ফর সাস্টেনেবল বাংলাদেশের একটা চিন্তা ভাবনা আসলো যে আমরা হচ্ছে গিয়ে এই যে ভয়েসগুলো যাচ্ছে না ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল লেভেলে, সেগুলো নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি, সেই চিন্তা ভাবনা থেকেই আসলে CST ক্লাইমেট চার্টারের যে 2026 সেটার চিন্তা ভাবনা আমরা করেছি। সেখানে হচ্ছে আমরা নট অনলি বান্দরবান, আমরা সাথে রাঙামাটি এবং খাগড়াছড়িকেও রেখেছি। সেখানে আমরা 3 পার্বত্য জেলার হচ্ছে 26টা উপজেলায় গিয়ে আমরা একটা ডায়ালগের মতো কাজ করব, যেটাই হচ্ছে গিয়ে খুবই অফিসিয়ালভাবে হবে। সেখানে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে কমিউনিটির মানুষরা তো অবশ্যই থাকবেন, কারণ তারাই হচ্ছেন গিয়ে ফার্স্ট ফ্যাক্টর বা প্রথম সারির ভুক্তভোগী, তারা থাকবেন, এবং হচ্ছে সমাজের গণ্যমান্য ব্যক্তিরা, NGOs থাকবেন, CEOs থাকবেন, এবং ডিফারেন্ট ইয়থরাও থাকবেন, এবং তাদের সাথে আমরা ডায়ালগ এক্সচেঞ্জের মাধ্যমে আসলে বুঝতে চেষ্টা করব এক এক উপজেলার বা এক এক রাঙামাটি হিল ট্রেক্স অ্যান্ড হচ্ছে বান্দরবান, খাগড়াছড়ির এক এক উপজেলার কিন্তু জিওগ্রাফিক্যাল যে ডাইভার্সিটি কিন্তু এক এক রকম। তো সেক্ষেত্রে হচ্ছে এক এক আমাদের পূর্বপুরুষেরা এক এক রকমভাবে এক এক এরিয়ার সাথে খাপ খেয়ে কিন্তু অ্যাডাপ্টেশনের প্ল্যানে এসেছিলেন। তো সেক্ষেত্রে এই ডায়ালগ এক্সচেঞ্জের মাধ্যমে আমরা আসলেই জানতে পারবো যে রুট লেভেলের কজগুলো কি, ওনারা কোথায় হচ্ছে গিয়ে এসব ক্লাইমেট চেঞ্জের ফলে যেসব জায়গায় ওনারা ভুক্তভোগী হচ্ছেন সেসবের কারণগুলো কি, এবং তারা আসলে কিভাবে করে এটাকে ওভারকাম করার জন্য অ্যাডাপ্টেশনের দিকে যেতে পারবো আমরা। তো সেক্ষেত্রে অবশ্যই আমরা সেখানে প্রায়োরিটি দিচ্ছি কমিউনিটি পিপলদের, যারা লোকাল রয়েছে, যারা ইন্ডিজিনিয়াস আমাদের পিপল রয়েছে তাদেরকে, অ্যান্ড দেন সাথে আমরা সেখানে ইয়থদের রাখছি, কারণ এখন ইয়থরাই হচ্ছে গিয়ে ভয়েসগুলোকে রেজ করে উপজেলা থেকে ডিস্ট্রিক্ট পর্যায়ে, ডিস্ট্রিক্ট থেকে ইন্টারন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল থেকে ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল পর্যায়ে নিয়ে আসবেন। সো ওভারঅল আমাদের ক্লাইমেট চার্টারের একটা মেইন মোটো হচ্ছে এই যে ক্লাইমেট চেঞ্জের ফলে আদিবাসী জনগোষ্ঠী এবং আদিবাসী নারীদের উপর যে যে প্রভাবগুলো পড়ছে সেগুলোকে মোকাবেলা করে কিভাবে আমরা অ্যাডাপ্টেশনের দিকে যেতে পারি, তার আসলে সলিউশন তো বলতে পারছি না, বাট তার একটা ক্ষতিটাকে পোষানোর জন্য কি আমরা করতে পারি, ওয়ান স্টেপ বলা যায় আর কি। জিস্ট ধন্যবাদ অনিকা, আপনি খুব সুন্দরভাবে চিটাগং হিল ট্রেক্স ক্লাইমেট চার্টার নিয়ে আলোকপাত করেছেন, এবং আমরা জানতে পেরেছি যে SDG বাস্তবায়ন করার ক্ষেত্রে আমরা যদি কাউকে পিছিয়ে ফেলে যদি আমরা এগিয়ে যেতে চাই, সেই ক্ষেত্রে আসলেই আমাদের শোনা উচিত ইন্ডিজিনাস কমিউনিটি চাহিদাটা কি এবং তাদের ভূমির অধিকার রক্ষা করাটা কতটুকু প্রয়োজন আমাদের জলবায়ু পরিবর্তনকে মোকাবেলা করার জন্য, এবং একই সাথে আদিবাসী নারী, আদিবাসী তরুণদের ভয়েস অ্যাম্প্লিফাই করার মাধ্যমে আমরা একটি সুন্দর পৃথিবী গড়ার স্বপ্ন দেখি। আমরা শেষ করার আগে আমরা তাদের কাছে আবার জিজ্ঞেস করতে চাই যে ন্যাশনাল পলিসি লেভেলে আপনারা কি কি ধরনের পরিবর্তন দেখতে চান, এই পরিবর্তনের মাধ্যমে আপনারা মনে করেন যে সামনে আমরা একটি টেকসই ভবিষ্যৎ গড়তে পারি পরবর্তী প্রজন্মের জন্য। ধন্যবাদ ভাইয়া, খুবই সময়োপযোগী একটা প্রশ্ন বলা যায় এটা আজকে আদিবাসী দিবসে। আমি চাই হচ্ছে আমাদের যারা আমরা আদিবাসীরা রয়েছি নীতি নির্ধারণের ক্ষেত্রে যেন আদিবাসীদের মতামত থাকে, যেটা হচ্ছে গিয়ে একটা ইনক্লুসিভ নীতিমালা নির্ধারণীতে সহায়তা করবে বলে মনে করি, এবং যখন দেখা যাচ্ছে তাদের ভয়েসগুলো আসছে তখন আসলে তারাও দেখা যাচ্ছে কি তাদের রাইটস নিয়ে কথা বলতে পারছে। ধন্যবাদ আপনাকে। আমি বলতে চাই যে পার্বত্য চট্টগ্রামকে শুধুমাত্র অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্র হিসেবে না দেখে ওখানের স্থানীয় মানুষজনের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে সেই অনুসারে কাজগুলো এগিয়ে নেওয়া।
এক্ষেত্রে আমার মনে হয় যে ইউথ লিডারশিপের জন্য একটা প্রপার অ্যাডভোকেসি দরকার, যাতে ইউথরা তাদের কমিউনিটি প্রবলেমগুলো তুলে ধরতে পারে এবং সেগুলো সলিউশন করে তুলতে পারে। তারা তাদের যে আদি বা পূর্বপুরুষদের যে নলেজগুলো আছে সেগুলো ধরে রাখতে পারে এবং রিপ্রেজেন্ট করতে পারে। জলবায়ু নীতিমালায় আদিবাসীদেরকে নামে মাত্র ইনক্লুশন না করে একটা মিনিংফুল ইনক্লুশনের মাধ্যমে আমরা এই নীতিমালায় পরিবর্তন করতে পারি। শেষে আমি বলতে চাই, ইটস নাথিং অ্যাবাউট আস উইদাউট আস।